This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাবুন একজন বয়স্ক ব্যক্তি তিনি কি বলছেন, তাকে শারীরিকভাবে আক্রান্ত হতে হয়েছে এবং সবথেকে বড় কথা একজন আইনজীবী দাঁড়িয়ে বলছেন যে জজ সাহেবকেও থ্রেট করা হচ্ছে। কি অসাধারণ সরকার চালাচ্ছেন ভদ্রলোক। এবার কোথা থেকে এত সুন্দর সরকার চালানো শিখেছিলেন এটাও একটা বড় ব্যাপার, কিন্তু বয়স তো কম হয়নি, এত বছর তো এই অভিজ্ঞতাটা ছিল না। তাহলে মনে মনে এত দুরভিসন্ধি কী করে পুষে রেখেছিলেন, কোথার থেকে সংগ্রহ করেছিলেন? অবশ্য ভদ্রলোকের এই সমস্ত বিটকেলি বুদ্ধি খুব আছে, জানেন তো। ওই আমেরিকাতে নইলে কেউ হঠাৎ করে একজন বাংলাদেশি প্রবাসী হয়তো, কিন্তু সে গিয়ে আমেরিকার নির্বাচনে কলকাঠি নাড়ার চেষ্টা করে, টাকা পয়সা দেয়, যদিও সেটা বুমেরাং হয়ে গেছে, টের পাবেন কতদিন বাদে, কারণ ট্রাম্পকে হারানোর জন্য তিনি টাকা ঢেলেছিলেন। এবার ট্রাম্প জিতে বসে আছেন, জানুয়ারিতে যে মুহূর্তে বাইডেনের জায়গায় তিনি বসবেন তারপর কি হবে সেটা ভেবেই উনি হয়তো তাড়াহুড়ো করছেন আর কি। তাড়াহুড়ো তো আরও একটা জায়গায় করার দরকার আছে, ভারত বাংলাদেশ সীমান্তে 4096 কিলোমিটারের সীমান্ত। এবার এর মধ্যে সীমান্তবর্তী রাজ্য হিসেবে রয়েছে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় আর পশ্চিমবঙ্গ। এর মধ্যে আবার আমাদের বাংলার সীমান্তটাই সব থেকে বড়। আর দেশের এই 4000 কিলোমিটারের মধ্যে বাংলার সীমান্ত এই 2217 কিলোমিটারের, আর তার মধ্যে আবার প্রায় 1000 কিলোমিটারই কাঁটাতারহীন। এটাই তো বাস্তব। ওই জন্য বললাম তাড়াহুড়ো করার দরকার তো এইখানটাতেই, কারণ এই বাস্তবের ফাঁকটা গলেই তো ওপারের দুষ্কৃতী আর জঙ্গিরা এপারে চলে আসার চেষ্টা করতে পারে। আসছেও, আজ নয়, বহুদিন ধরেই। তাই আমরা যতই ওপারের কয়েকজন উগ্র কট্টরবাদী নেতা আর মৌলবাদী সংগঠনগুলোর কথা উড়িয়ে দিই না কেন, যতই হাসাহাসি করি না কেন, আমাদের সিরিয়াসনেসেরও প্রয়োজন রয়েছে। অবশ্য সেটা যেখানে থাকার সেখানে হয়তো একটু পারফেক্টলি আছে। রাজ্য আর কেন্দ্র পুরোপুরি সজাগ রয়েছে। ইতিমধ্যেই বাংলা সহ দেশের বিভিন্ন সীমান্তে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ওপারের উগ্র কট্টরপন্থীরা তারা যদি এখানে ঢুকে নাশকতা করার চেষ্টা করে তাহলে সেটাকে গোড়াতেই আটকে দেওয়ার জন্য দুপক্ষই সচেষ্ট, হাতে হাত মিলিয়ে কাজ হচ্ছে। এবং এটা দরকার আছে, কারণ জানেন সব সময় আমরা ভাবছি ওপার থেকে, আসলে ওপার থেকে না, ওপার থেকে লোকজনের আসারও দরকার নেই। যদি ইতিমধ্যেই বেশ কিছু নৌপ্রবেশকারী জঙ্গি ঢুকে থাকেন, যদি তারা স্লিপার সেল তৈরি করে থাকেন, তাহলে ওপার থেকে একটা বার্তা আসাই যথেষ্ট। খাগড়াগড় বিস্ফোরণ সেটা তো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল কীভাবে ও দেশ থেকে আসা সন্ত্রাসবাদীরা এদেশে নিজেদের ডালপালা মেরে দিয়েছিল। সরকারি তথ্য কি বলছে জানেন? 2023-এ অনুপ্রবেশের অভিযোগে 1347 জনকে গ্রেফতার করা হয়েছে। চলতি বছরে সংখ্যাটা দ্বিগুণ হলেও আশ্চর্য হব না। কিন্তু গত কয়েক মাস ধরে সংখ্যাটা খুব বেড়েছে, বারবার ধরা পড়েছে অনুপ্রবেশকারীরা। এবার যারা ধরা পড়েছে, ধরা পড়েনি এরকম সংখ্যাটা কত, এটাই চিন্তার জায়গা। কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, যা খবর পাচ্ছি, এদেশে ঢুকে পড়েছে হিজবুত তাহরির মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বেশ কিছু সদস্য, অনুপ্রবেশকারী। এদের পরিচয় কি? প্রথমত বাংলাদেশি, দ্বিতীয় পরিচয় তারা ওপারের অত্যাচারিত নাকি ওপারের জঙ্গি, এটা বুঝে নেওয়ার ব্যাপার আছে। যেহেতু চোরাপথে অনুপ্রবেশ, তাই ধরা না পড়লে সঠিক কারণ জানাটা সম্ভব নয়। কারা, কতজন, কোন ক্যাটাগরি সেটা জানা সম্ভব নয়। দালাল ধরে আত্মীয় স্বজনদের বাড়ি আসার নামে কত স্লিপার সেল সদস্য এপারে চলে আসছে, তার হিসেব আছে। হিসেবটা কিন্তু কষতে হবে। ওপারের কতগুলো অবিবেচক যতই ফাঁকা আওয়াজ দিক, আমাদের কিন্তু অ্যালার্ট থাকতেই হবে। এখানে রয়েছে মহানন্দা, আর একটু এগিয়ে গেলেই মহানন্দা নদীর ওপারেই হচ্ছে বাংলাদেশ। যেহেতু এখন শীতকাল, নদী এখন ক্ষীণ, জল অনেক কম, আর এটাই সবচেয়ে বেশি সুযোগ অনুপ্রবেশকারীদের।
এবং আমি যে পথ ধরে আসছি মূলত এরকমই আরও 1-2টো পথ রয়েছে যেটা খুবই গোপন এবং জঙ্গলাকীর্ণ, এবং দেখা যাচ্ছে যে এই পথ ধরে অনুপ্রবেশকারীরা নদী সাঁতরে পেরিয়ে এসে এপারে এসে এই জঙ্গলের পথ ধরে হাঁটা শুরু করে। ভারতে অনুপ্রবেশ করেছে হিজবুত তাহরিরের মতো জঙ্গি সংগঠনের সদস্যরা। সূত্রের খবর, নিষিদ্ধ সংগঠন সিমির সঙ্গে একসঙ্গে কাজ করছে জঙ্গিরা। হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের কাছে আসছে কোটি কোটি টাকা। মালদা থেকে সেই জাল ছড়িয়ে পড়ছে রাজ্যের অন্যত্র। ধর্মীয় উস্কানি দিয়ে সংগঠন বিস্তারের ছক জঙ্গি সংগঠনগুলির। মালদায় যে জমি বা বাড়ির দাম 2 লক্ষ টাকা, সেই জমি বাড়ি 10 থেকে 12 লক্ষ টাকায় কিনছে অনুপ্রবেশকারীরা। তাতে এসে ওরা কোনো একটা জায়গায় ঠেক নিয়ে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় জমি কিনছে, ইভেন কেউ এই কোল্ড স্টোরেজে মাল স্টোর করছে। সূত্রের খবর, 3 জন শিক্ষকের কথা উঠে আসছে যারা অনুপ্রবেশকারীদের নিয়মিতভাবে আশ্রয় দিয়েছেন বলে অভিযোগ। তাদের মধ্যে একজনের বাড়ি উত্তর মালদায়। এই পরিস্থিতিতে শঙ্কিত মালদা জেলার মানুষ। হিম্মত থাকলে যে আমার দেশের প্রতি একটা যদি ঢিলো চড়া হয় তো ম্যাপ থেকে মুছে যাবে বাংলাদেশ। বাপের বেটা যদি থাকে তাহলে আমরা বলবো, চ্যালেঞ্জ করছি ওপেন, যে মুসলিমরাই বাংলাদেশকে দখল করবে 15 মিনিটের জন্য, তাদেরকে বর্ডারটা খুলতে বলুন। দেখুন, এই প্রতিক্রিয়াগুলো স্বতঃস্ফূর্ত, ওপারের প্রতিক্রিয়ার পাল্টা। ওপারে লাগাতার নিশানা হলে এপার থেকে প্রতিক্রিয়া হবেই। প্রতিক্রিয়া তো সাধারণ মানুষের মধ্যে হচ্ছে। এবার প্রতিক্রিয়াগুলো প্রাথমিকভাবে আবেগের প্রতিক্রিয়া। আমাদের দেশের সরকার তারা কিন্তু আবেগে না ভেসে নজর রাখছে, যার জন্য আমরা জানতে পারছি কজন নজরদারিতে রয়েছে। এবার এই প্রতিক্রিয়ার সমান প্রতিক্রিয়া যদি সরকার দেখাতে শুরু করে, বাংলাদেশ স্বপ্নেও ভাবতে পারছে না তাদের কী হাল হবে। আমরা বাস্তবটা জানি, আমাদের সতর্কতা সেখানে। আমরা জানি ওপার আর এপার বাংলার সীমান্তে কাঁটাতার নেই, ওই বললাম প্রায় 1000 কিলোমিটার। এটা যদি বাস্তব হয়, আরেকটা বাস্তবকেও তো মানতে হবে যে বাস্তব পরিস্থিতির সুযোগ নেয় অনুপ্রবেশকারীরা। 2022-এ অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সীমান্ত জুড়ে কাঁটাতার বসানোর উদ্যোগ নিয়েছিল নবান্ন, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেটা ধাক্কা খেয়েছিল। কারণ আমাদের এখানে রাজনীতিতে তো ওই রাজ্য বনাম কেন্দ্র, এই ঘাত প্রতিঘাতটা একটা কনস্ট্যান্টটা থাকবে, এটাই নর্মাল। আদালতে এই নিয়ে মামলা মোকদ্দমা ঝুলে আছে, কিন্তু কেন ফেন্সিং নেই? তার কারণটা দেখানো যেটা, সেটা তো হচ্ছে জমি নিয়ে টালবাহানা আছে। এবার সীমান্তের দায়িত্বে বিএসএফ, আর এপারে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্য সরকারের, পুলিশের। ঠিক যেভাবে বাংলাদেশ ইস্যুতে রাজনীতি সরিয়ে একে অপরের হাত ধরার ইঙ্গিত মিলছে, আমার কি আশা জানেন, দ্রুত এই ফেন্সিং লাগানোর জটটাও কিন্তু এবার কেটে যাবে। আজকেই খবর এসছে মুর্শিদাবাদের কিছু অরক্ষিত এলাকায় ইতিমধ্যেই ফেন্সিং লাগানোর কাজ শুরু হয়েছে। এতদিন হয়নি, এখন হচ্ছে, মানে জট কাটছে। অবশ্য বাকি এখন অনেকটা জট, এবার কতদিন লাগবে সেই জটগুলো কাটতে। দেখুন, এই যে বললাম না, কেন্দ্র হোক বা রাজ্য, এমনকি সাধারণ মানুষ বা গন্তব্যের বাসিন্দা, সবাই কিন্তু এখন সজাগ থাকার সময়। এখন আর ওই কেন্দ্র রাজ্য আমি তুই কতটা বিএসএফ আসবে, কতটা পুলিশ দেখবে, এই সমস্ত দায় ঠেলাঠেলি করে খুব একটা লাভ নেই। বেআইনি অনুপ্রবেশের মধ্যে দিয়ে জামাতি বা জঙ্গিরা বাংলায় ঢুকে পড়ছে কিনা, এটাই তো সবথেকে বড় আতঙ্ক এখন। এটাকে নিয়েই তো চিন্তিত থাকতে হবে, এটাকেই সতর্ক থেকে প্রতিহত করতে হবে। আর এই আতঙ্কটা কিন্তু দানা বাঁধছে সীমান্তবর্তী জেলার বাসিন্দাদের মধ্যে, পুরো দস্তুর দানা বাঁধছে। নদিয়াতে সম্প্রতি একের পর এক অনুপ্রবেশকারী ধরা পড়েছে। ওই কৃষ্ণনগর, ধানতলা থানা, কৃষ্ণগঞ্জ, সব জায়গায় এই অনুপ্রবেশকারীরা ধরা পড়েছে। এরা অধিকাংশই সংখ্যাগুরু, ওপারে সংখ্যালঘু নিধান চলছে, এটা তো আমরা জানি। তারা আতঙ্কে চলে আসা, ওই তরুণীর চলে আসা বা ওই ছাত্রটির চলে আসা, তার একটা কারণ ধরতে পারি। কিন্তু এই সংখ্যাগুরুরা, তাহলে তারা এদেশে অনেকে কেন চলে আসার চেষ্টা করছেন? এটা কিন্তু উল্টো আতঙ্ক তৈরি করছে এই সীমান্ত পারের বাসিন্দাদের মনে। একটা হিন্দু ধরা পড়ছে না তো, সব মুসলিম মৌলবাদীরা পাঠাচ্ছে। দালাল চক্র নিয়ে ওরা চলে আসে। দালালরা কিছু
টাকার বিনিময়ে তাদেরকে আত্মীয় বানিয়ে ওরা যায় গিয়ে এরকম ঘটনা করে, যেটা আগে আমরা খাগড়াগড় ঘটনায় যখন তদন্ত হয় সেইটা আমরা খবরে দেখেছি, সবাই জানি মোটামুটি। তা আমাদের সামনে একটা বিশাল আতঙ্ক, কারণ হচ্ছে যে বাংলাদেশে এই উদ্ভট পরিস্থিতিতে সেখানকার জেল থেকে প্রচুর উগ্রপন্থী ছেড়ে দেওয়া হয়েছে। তা তারা তো চুপচাপ বসে থাকবে না, সমস্ত ঢুকলে পরে তারা তো সব নানান কিছু করবে, তো এটা তো উদ্দেশ্যমূলকভাবে ঢুকছে। সীমান্তের জেলাপাড়ের বাসিন্দাদের ক্ষোভ আর আতঙ্ক রাজনীতির চাদরে আশ্রয় নিতে পারে। ওই বললাম, প্রভাব পড়ে সামাজিক আর রাজনৈতিক জীবনে। এবার সামাজিক জীবনে যেটা ঘটে তার প্রভাব পড়ে রাজনৈতিক জীবনে। নদিয়া আর দক্ষিণ দিনাজপুর সীমান্তবর্তী এই দুই জেলায় যা খবর পাচ্ছি, তাতে কোথাও গিয়ে তাদের মধ্যে হয়তো আতঙ্ক তৈরি হচ্ছে, ওপাশ থেকে এই পাশে অনুপ্রবেশকারীরা আড়ে বহরে বাড়ছে বলে। আর তার সঙ্গে কি রাজনীতির ওপরেও কোনো প্রভাব পড়ছে? মানে দেখুন, রাজনৈতিক প্রভাব আমরা কীভাবে বিশ্লেষণ করতে পারি, নর্মাল কোর্সে সেটা ভোট টোট হলে বুঝতে পারি। এখন আমাদের হাতে একটা অন্য, মানে হাতে গরম একটা মিটার চলে এসছে। ওই বিজেপি তারা নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে, বিভিন্ন জায়গাতে, গোটা রাজ্য জুড়েই হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে ওই দুটো জেলাতেই বিজেপির সদস্যপদ গ্রহণের যে হার, সেটা সব থেকে বেশি। সদস্য সংগ্রহ অভিযানে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কিন্তু শুরুতে বঙ্গ বিজেপি নেতারা ধমক খেয়েছিলেন, কিন্তু এখন এই খবরটা তাদের উৎসাহিত করতে পারে। বিজেপি নিজেদের অবস্থান তো আগেই ঘোষণা করেছে যে হিন্দু ভোট একজোট করতে হবে। শুভেন্দু অধিকারী এটা অনেক আগেই ডাক দিয়েছেন। এবার নতুন কোনো ডাক দেওয়া না হলেও বাংলাদেশ ইস্যুতে এই আহ্বানকে কিন্তু একেবারে টপ লেভেলে, একদম উচ্চগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। এর প্রভাবেই কি ওই নদিয়ার দক্ষিণ দিনাজপুরে সদস্য গ্রহণ বা সদস্য সংগ্রহ অভিযান সেটা এতটা গতি পেয়েছে? দেখুন, সদস্য সংখ্যা বাড়লেই ভোট বাড়বে এরকমটাও কিন্তু নয়। 2011 সেই ঐতিহাসিক পালা বদলের পর দেখা গেছিল যে বামেদের নানা শাখা সংগঠনে সব মিলিয়ে যা সদস্য সংখ্যা, তার অর্ধেকেরও বেশি তাদের ভোট ব্যাংকে জমা হয়। তবে হ্যাঁ, ভোটের অঙ্কে শান দেওয়াটা কিন্তু ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে। 26-এর লক্ষ্য। ভারসাম্যের নীতিতে তৃণমূল সরাসরি কোনো অবস্থান ঘোষণায় যাবে না। তাদের মধ্যে একটা বাধ্যবাধকতা আছে, তাদের নিজস্ব একটা সংখ্যালঘু ভোট ব্যাংক আছে, ফলে সেটাকেও বজায় রাখা দরকার। আবার উল্টো দিকটাও ধরে রাখার একটা তাগিদ আছে। কিন্তু বাকিদের, তাদের ক্ষেত্রে তো এই রকম বাধ্যবাধকতা নেই। তাদের তো এজেন্ডা তারা খুল্লা সবার সামনে প্রকাশ করে দিয়েছেন। এবার সব মিলিয়ে প্রত্যেকেরই নিজের নিজের ভোট ব্যাংকটাকে এই উত্তেজনার আঁচে কতটা শিখে নিতে পারেন, সেই কার্যকলাপও কিন্তু বা সেই পদক্ষেপগুলোও কিন্তু খুব সুচারুভাবে চলছে। রাজনীতি কিন্তু এই বাজারেও থেমে নেই, একদম ভুল ধারণায় বসে থাকবেন না। আর আমরা, মমতা ব্যানার্জি তো বলেছে যে আমরা ললিপপ চুষবো। বাংলাদেশ শুধু নয়, যে কোনো দেশ ভারতবর্ষের এক মুঠো মাটি যদি নিবার চিন্তা ভাবনা করে, তার কবজি কেটে নেবো আমরা। বাংলাদেশের মোকাবেলা করা আমাদের কাছে নস্যি স্বরূপ। আমরা যখন কোনো কিছু টাইমে নস্যি নিয়ে একটু নাকে টানি, তা বাংলাদেশের মোকাবেলা করা পশ্চিমবাংলার 11 কোটি মানুষ নিয়েই জানা যথেষ্ট। এই যে মুখ্যমন্ত্রী বিএসএফকে জমি দিচ্ছেন না, এই যে মানুষগুলো রোহিঙ্গা ইন্টারন্যাশনাল সব জঙ্গিগুলো বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকছে, তারা তো শুধু পশ্চিমবঙ্গে থাকছে না, তারা তো সারা দেশে এই জঙ্গি কার্যকলাপ করছে। আমরা তো যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশ থেকে যদি জঙ্গি মানসিকতার কেউ গত 4 মাসে ঢুকে থাকেন, তার জন্য দায়ী দিল্লির সরকার, কেন্দ্রের সরকার, বিএসএফ, সীমান্ত রক্ষী এজেন্সিগুলো। মানুষ এই যে নদিয়া বা রানাঘাট যেখানে বলছেন আমাদের ভোট বাড়ছে, আমাদের উপর আস্থা বাড়ছে বিকজ অফ অনুপ্রবেশ, আমাদের উপর আস্থাটা কেন বাড়ছে তাহলে? কারণ তারা বুঝছে অনুপ্রবেশকে মদত দিচ্ছে আরেকটা দল। বর্ডারের দায়িত্বটা কিন্তু বিজেপির হাতে। বিজেপি যদি আগুন নিয়ে খেলা করতে চায়, সেই আগুনে কিন্তু পুড়ে মরতে হবে। সারা দেশে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানটা কবে শুরু হয়েছিল? 1 সেপ্টেম্বর। এবার বাংলায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানটা কবে শুরু হয়েছিল? 27 অক্টোবর। বাংলায় কেন দেরিতে শুরু হলো? কারণটা ওই আগস্ট সেপ্টেম্বর, ওই 2 মাস বাংলা উত্তাল ছিল আরজি কর আন্দোলনকে ঘিরে,
যে আন্দোলনের কৃতিত্বটা প্রাথমিকভাবে বিজেপি হয়তো পেয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেটা আর তাদের হাতে ছিল না। আরজি কর আন্দোলনের পুরো কৃতিত্বটাই বাম আর অতিবামদের হাতে তুলে দিয়েছিল তৃণমূল। এবার যে আন্দোলনকে ঘিরে রাজ্য উত্তাল, সেই আন্দোলনের সামনে পিছনে আশেপাশে কোথাও তারা নেই, অথচ আড়াল থেকে হলেও বামেরা আছে। এই তৃণমূলের এই প্রচারটা সম্ভবত বাংলার বিজেপি নেতাদের কনফিডেন্সটা নষ্ট করে দিয়েছিল, তাই তারা সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। অক্টোবরে পুজোর পর ওই আরজি কর আন্দোলনটা থিতিয়ে যেতেই তাই তারা সদস্য সংগ্রহে ঝাঁপিয়েছিলেন। আর নভেম্বরের শেষ থেকেই তো ওই যাকে বলে মেঘ না চাইতেই জল, সেটাই তো পেয়ে গেছেন বিজেপি নেতারা। বাংলাদেশের পরিস্থিতি এ রাজ্যে তাদের অনুকূল হাওয়া বইয়ে দিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আর তাকে ঘিরে এ রাজ্যের সামাজিক পরিস্থিতির সুযোগটা নেবেন বলেই তো শুভেন্দু অধিকারী বাংলাদেশের ওই ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন দিতে গেছিলেন, বা পেট্রাপোলে বাংলাদেশগামী পণ্যবাহী ট্রাক আটকাতে গেছিলেন। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতনকে কেন্দ্র করে বিজেপি এ রাজ্যে যে রাজনৈতিক পরিষদ তৈরি করতে চাইছে, সেটা তৃণমূল কি বুঝতে পারছে না? আর তাদের তো মাস্টার প্ল্যানার রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি সেই পরিসরটাকে ক্রমশ ছোট করে দিচ্ছেন? তো আমাদের লোকেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, এটা তো আমি অলরেডি বলেছি। যারা আসতে চায়, আমরা চাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট মানে কি, মানুষকে নিরাপত্তা দিক, মানুষকে যারা ফিরতে চায় ফিরিয়ে আনার ব্যবস্থা দিক। বর্ডার থেকে তো অনেকে চলে আসছে আমি শুনছি, কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে না। একটা শব্দ, কোটানকোট একটা মাত্র শব্দ শুনুন, ভালো করে বুঝতে পারবেন। আমাদের লোক। আমাদের লোক শুনলে কীরকম মনে পড়ে যায় যে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা ওই ঢঙেই বললেন আমাদের লোক। এবার এইখানটাতেই তো আসল কি বলবো মাস্টার স্ট্রোক। তিনি আমাদের লোক বলতে ঠিক কাদেরকে বোঝাতে চাইলেন? বাংলাদেশের হিন্দুদের। এবার এটা যদি হয়, এই মুহূর্তে তো সেটাই ধরতে হবে। এবং এই মুহূর্তে মানে হিন্দুত্ববাদী বা হিন্দুদের জন্য কিছু বলার এটাই তো আসল সময়। কারণ এ রাজ্যের সংখ্যাগুরু, সংখ্যালঘু, হিন্দু, মুসলিম সবাই বাংলাদেশেই হিন্দুদের নির্যাতন নিয়ে সরব হয়েছেন, নিন্দা করছেন, এক সুরে করছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি এই মুহূর্তে বাংলায় হাইয়েস্ট লেভেলে যাচ্ছে। এই সময় তো তৃণমূল নেত্রীর পক্ষে এরকম বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অ্যাড্রেস করে গোটা রাজ্যের হিন্দুদেরও বার্তা দেওয়াটা অনেক সহজ। এটাই তো আইডিয়াল টাইম। কিন্তু এটা যদি হয়, এতে কিন্তু তার কোনো মানে নিজের ভোট ব্যাংকের অন্তত এই মুহূর্তে কোনো ভারসাম্য নষ্ট হবে না, বরঞ্চ যে জায়গাটা একটু দুর্বলতা আছে সেটা অনেকটা মেরামত হয়ে যেতে পারে। সেটা যদি হয় তখন তো আপনাদের অনেকের মনে হবে এটা তো ভারী অন্যায়। এটা কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? বারবার তিনি কিন্তু এটাই করে থাকেন। এতদিন ধরে বিজেপির শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা হিন্দুদের আমাদের লোক বললেন, এখন সেই হিন্দুরা বাংলাদেশে আক্রান্ত হতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের লোক। এবার এই যে হাত থেকে পুরো ইস্যু ছিনিয়ে নেওয়া না, ভোট ব্যাংকে ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা, এটাকে যদি মানে কোথাও গিয়ে বিজেপি নেতারা অপচেষ্টা হিসেবে দেখেন, তাদের দোষ দেওয়া যাবে? কার ভাল লাগে নিজের হাতের মোয়াটা অন্য কেউ ছিনিয়ে নিয়ে গেলে? এবার সবই যদি এইভাবে চলে যায়, তাহলে বঙ্গ বিজেপির চলবে কি করে? শুভেন্দু অধিকারী হাসিনার বাংলাদেশ ত্যাগের পরেই 1 কোটি হিন্দু শরণার্থী এদেশে আসার কথা বলেছিলেন। তিনি কিন্তু আগেই ইট পেতেছেন এ ব্যাপারে, এটা আপনাকে মানতে হবে। এবার তৃণমূল নেত্রী পরে শুরু করলেও সেই জায়গাটা দখল করে নিচ্ছেন বা দখল করার চেষ্টা করছেন, এটা তাদের ভালো লাগবে? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সংখ্যালঘুদের আশ্রয় দেওয়ার কথা বলছেন। ওদেশের সংখ্যালঘু মানে এদেশের সংখ্যাগুরু, যাদের ভোট আর 3-4% এদিক ওদিক হলেই কিন্তু এ রাজ্যে ভোটের হিসেব নিকেশটা একদম উল্টে চলে যেতে পারে। এটা অন্য কেউ না, সুকান্ত মজুমদাররাই অঙ্ক কষে এটা দেখেছেন এবং এটা বিশ্বাস করেন। আমাদের বেশি না, 3 থেকে 4% ভোট যদি আমরা বাড়াতে পারি, 26-এ ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করবে, সেটা কাউকে বলে দিতে হবে। 3-4% ভোট বেশি পেলে 2026-এ বিজেপি বাংলায় সরকার গড়বে।
এবার এই অঙ্কটা সুকান্ত মজুমদার কোথা থেকে কষলেন? লোকসভা ভোটের হিসেব থেকে। লোকসভা ভোটে 29টা আসন জিতেও রাজ্যের মোট ভোটের 45.76% পেয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে বিজেপি মাত্র 12টা আসন জিতেছে, কিন্তু ভোট পেয়েছে 38.73%। অর্থাৎ বিজেপির থেকে মাত্র 7% ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল, বেশি পেয়েছে। এই 7% পার্থক্যটাই বিজেপি মুছে দিতে পারে যদি রাজ্যের প্রায় 70% হিন্দু ভোটের আর কিছুটা তারা পায়। 4% ওই জন্যে ভাগাভাগি হয়ে গেল। ও পাশ থেকে যদি 7% এগিয়ে আছে, তো সেখান থেকে 4% এ পাশে চলে এলেই এগিয়ে গেল তারা। বিজেপি নেতাদের অঙ্কটা সহজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্কটাও সহজ। তিনি খুব হিসেব করে দেখেছেন এই 7%-এর সঙ্গে যদি আর খানিকটা 3-4% এক্সট্রা যোগ হয়, তাহলে বিজেপি যতটা স্ট্রাইকিং ডিস্টেন্সের মধ্যে রয়েছে, ওই ভবিষ্যতে যেটা তারা মনে করছে যে এইটুকুনি মেরে দিলেই তারা ক্ষমতায় চলে আসবেন, সেখান থেকে তারা অনেক দূরে সরে যাবেন, নিশ্চিন্ত আরও বেশি থাকা যাবে। এবার পশ্চিমবঙ্গে মুসলিম ভোট রয়েছে প্রায় 30%-এর মতো, যার পুরোটাই প্রায় তৃণমূল কংগ্রেস পেয়েছে বলে ধরে নেওয়া যায়। তার লোকসভা ভোটের নিরিখে হিন্দু ভোটের কত শতাংশ তৃণমূল কংগ্রেস পেয়েছে? মাত্র 15%। এই পরিসংখ্যানটাই যেরকম সুকান্ত মজুমদারের মোটিভেশন, এই পরিসংখ্যানটাই একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার কারণ, আর অন্যদিকে তারও মোটিভেশন। এটাকে বাড়াতে হবে। একজন চাইবেন ওটা কমুক, আরেকজন চাইবে সেটা বাড়ুক। তাই জন্যই বার্তা পাল্টা বার্তা এগুলো চলছে, সবাই ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু মুসলিম ভোটের একচ্ছত্র অধিকার যদি তৃণমূলের শক্তি হয়, তাহলে হিন্দু ভোটের মাত্র 15% তারা পেয়েছে। এটা তৃণমূলের দুর্বলতা। দলের এই দুর্বলতম জায়গাটাকেই কি বিধানসভা ভোটের 1.5 বছর আগে মেরামত করতে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কিন্তু আজ ঘোষণা করে দিয়েছেন, আগামী অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। এই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় কাকে পাশে নিয়ে বললেন? ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসকে। তাকে পাশে নিয়ে এই কথাগুলো বললেন যে রাধারমন দাস বাংলাদেশের হিন্দু নিপীড়ন নিয়ে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চাইছেন। খেয়াল করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু রাষ্ট্রপুঞ্জে মানে ওই যৌথ সেনা পাঠানোর জন্য, বাহিনী পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগী হওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন। এবং এর সঙ্গে সঙ্গে ওই কোট আনকোট আমাদের লোক তাদের ফিরিয়ে আনার কথা বললেন। মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে তার মানে দুটো বার্তা দিলেন। একটা বার্তা মন্দির উদ্বোধনের মধ্যে দিয়ে, যেটা তিনি মুখে বললেন, আর আরেকটা বার্তা তিনি ইসকনের পাশে আছেন, ইসকনের ভক্তদের পাশে আছেন, যারা ওই বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন। তারা কারা? তারা বাংলাদেশের সংখ্যালঘু। তারা কারা? হিন্দু। যেটা তিনি মুখে বললেন না, কিন্তু রাধারমন দাসকে পাশে নিয়ে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। কারণ ওই বললাম, শক্তি দুর্বলতাটা সবাই কিন্তু মাপতে শুরু করেছে। যতই সামনে এত কিছু উত্তাপ আঁচ সব আসুক, মাথার মধ্যে কিন্তু আসলে 26। এখানে স্বর্গদ্বার থেকে শুরু করে সব আছে। এমনকি পুরীতে যে ধ্বজা তোলা হয়, সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। 4 ধামের এক ধাম পুরী ধাম। পুরী ধামকে নকল করবেন না। পুরীর সাথে নিশ্চয়ই আমরা তুলনা করব না, কারণ ওদেরটা ওদের মতো, আমাদেরটা আমাদের মতো। ওদেরটা রাজারা করেছেন দীর্ঘদিন আগে, আমাদেরটা আমরা সরকারের পক্ষ থেকে করছি। ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র। দৈতাবতীজিকে নিয়ে আসবো দীঘা সহ মেদিনীপুরে ধর্মসভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলব। হাজার হাজার বছর ধরে এটা থাকবে এবং আমরা চাই সারা পৃথিবীতে এই জগন্নাথ ধাম দেখতে সমস্ত মানুষেরা সমবেত হন। 26 সালে হিন্দু ভোট আপনি পাবেন না, আপনি একটা ভেজাল হিন্দু। ভালো জিনিসে কে কি বললে কিছু যায় আসে না, ভালো জিনিসটাকে ভালোভাবে গ্রহণ করতে হয়। খেয়াল করে দেখুন, শুভেন্দু অধিকারী কিন্তু পুরো রাজ্যে সভা করার কথা বলেননি, বলেছেন
মেদিনীপুর জুড়ে সভা করার কথা। কেন? কারণ ঠিক এই রকম একটা সময়ে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করার কথা বলেছেন হুমায়ুন কবির। ফলে পাল্টা ব্লকে ব্লকে রাম মন্দির তৈরির জিগির তোলার রাস্তা পেয়ে গেছে আরএসএস। তারাও বলছে মুর্শিদাবাদ জেলা জুড়ে রামচন্দ্রের মন্দির তৈরি করবে। এবার এগুলো সবই তো সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলোর ইস্যুগুলোর মেলবন্ধন, তাই না? দেখুন, অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে আদালতের নির্দেশে। আদালতই বিকল্প জায়গায় বাবরি মসজিদ তৈরির অনুমতি দিয়েছে। কোথাও কোনো আইনগত বাধা নেই, হতেই পারে বাবরি মসজিদ তৈরি। সব কিছু পরিস্থিতি নির্ভর, জানেন তো। পরিস্থিতি নির্ভর বলেই তো অযোধ্যায় যখন রাম মন্দির তৈরি হলো তখন এ রাজ্যে ওই ব্লকে ব্লকে রাম মন্দির তৈরির কথা ওঠেনি, বা যখন ওই বাবরি মসজিদ ওখানে অন্য জায়গায় তৈরি হওয়ার কথা হচ্ছিল তখন এখানে বাবরি মসজিদ তৈরির কথা হুমায়ুন কবির বলেননি। বললেন কখন? এখন। ফলে এই মসজিদ বা মন্দির তৈরির ঘোষণায় পরিস্থিতি নির্ভর করছে একটা জায়গার ওপরই, একটা জিনিসের ওপর, রাজনীতি কি চাইছে।